প্রিয় ছাত্রছাত্রীরা, আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় নিয়ে। আমরা আজকের ক্লাস 11-এর ইউনিট 5-এর যে বিন্দুটা আছে, বৈদিক জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের একটা অংশ আছে বৈদিক সাহিত্য, তার সংক্ষিপ্ত পরিচয়। এই বিষয়ে আমরা আজকের পড়তে এসেছি। তাহলে বৈদিক সাহিত্য তোমাদের সামনে এসে পড়েছে। তাহলে বৈদিক সাহিত্য আসার পর তোমাদের মাথায় একটা প্রশ্ন আসবে, বৈদিক সাহিত্যটা কি? বৈদিক সাহিত্য হলো সেই সাহিত্য যেখানে সংহিতা ভাগ, মানে বেদের সংহিতা ভাগ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এবং বেদাঙ্গ বিষয়ে যেখানে আলোচনা আছে বা বেদাঙ্গ বিষয়ে যেখানে বর্ণিত আছে, সেই বিষয়কে আমরা বলা হয় বৈদিক সাহিত্য। সেই সাহিত্যটাকে কি সাহিত্য বলি? বৈদিক সাহিত্য। এখন তাহলে আমরা প্রথমে পড়ব বেদ। বেদ কি? বেদ পড়ার আগে আমাদের জানতে হবে বেদ শব্দটা কিভাবে এসেছে। বেদ শব্দটা এসেছে জ্ঞানার্থক বিদ ধাতুর, বিদ জ্ঞানে, ঘয় প্রত্যয় যোগে, জ্ঞানার্থক ধাতু। জ্ঞানার্থক বিদ ধাতু, এখানে জ্ঞানার্থক উল্লেখ করেছে কেন? কারণ বিদ ধাতুটার চারটে অর্থ আছে, যেমন বিদ, সত্তায়াম, এরকমভাবে চারটে অর্থ আছে। কিন্তু এইখানে যে বিদের সাথে ঘয় প্রত্যয় হয়েছে, যে বিদ ধাতুটা লেগেছে, এই ধাতুটা হচ্ছে জ্ঞানার্থক বিদ ধাতু। ঠিক আছে? তাহলে বিদ ধাতুটা কোন অর্থে প্রযুক্ত হয়েছে? এখানে প্রযুক্ত হয়েছে বিদ ধাতুটা জ্ঞান অর্থে। ঠিক আছে? তাহলে এখন দেখা যাচ্ছে মানেটা হয়ে যাচ্ছে, বেদ শব্দের অর্থ হয়ে যাচ্ছে জ্ঞানের রাশি বা জ্ঞানের সংগ্রহ। তাহলে বেদ শব্দের কি অর্থ হচ্ছে? যেহেতু বিদ ধাতুটা জ্ঞানার্থক বিদ ধাতু, তার সঙ্গে ঘয় প্রত্যয় হয়ে বেদ শব্দটা নিষ্পন্ন হয়ে যাচ্ছে। তাহলে বেদ শব্দের এখন মানে গিয়ে দাঁড়ালো জ্ঞান রাশি বা জ্ঞান সংগ্রহের গ্রন্থ। ঠিক আছে? এবার বলছে এই যে বেদের বিষয়বস্তুগুলো কিভাবে এসেছে। বেদকে আমরা কি চোখে দেখি? বেদ কি মানুষ লিখেছে, না কোনো ঋষিরা লিখেছেন, না দেবতার দ্বারা প্রদত্ত? সেটাই দেখব। সেটাই বলছে এখানে প্রাচীন ঋষিগণ যে জ্ঞান আর্ষদৃষ্টির দ্বারা লাভ করেছিলেন তার সংগ্রহ বেদে আছে। মানে এই যে বেদ শব্দের অর্থ আমরা বলে দিলাম জ্ঞান, সেই জ্ঞানটা ঋষিরা সংগ্রহ করেছিলেন কিভাবে? আর্ষদৃষ্টির দ্বারা। ঠিক আছে? ঋষিরা সংগ্রহ করেছিলেন আর্ষদৃষ্টির দ্বারা। এই আর্ষদৃষ্টির দ্বারা জ্ঞান লাভ করার পর তারা সংগ্রহ করেছেন, সেই সংগ্রহটা হচ্ছেন বেদ। মানে জ্ঞানের সংগ্রহটা হলো বেদ। এবার সেই জ্ঞানটা কিভাবে তারা পেয়েছিলেন? আর্ষদৃষ্টির দ্বারা পেয়েছিলেন। ঠিক আছে? বোঝা গেছে তাহলে বেদের বিষয়টা। এবার বলছে তাহলে বেদ তো সব কিছু বুঝে গেলাম। বেদ শব্দের অর্থ হলো জ্ঞানের সংগ্রহের গ্রন্থ বা জ্ঞানের রাশির গ্রন্থ। এই জ্ঞানের রাশি কিভাবে সংগ্রহ করা হয়েছে? জ্ঞানের রাশি সংগ্রহ করেছে ঋষিগণ আর্ষদৃষ্টির দ্বারা। এবার তাহলে বেদের শব্দের কি ভাবার্থ দাঁড়ায়? বেদ শব্দের ভাবার্থ দাঁড়ায় যে পুরুষার্থ চতুষ্টয় আছে। পুরুষার্থ চতুষ্টয় কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষস্বরূপী যে পুরুষার্থ চতুষ্টয় আছে তার অস্তিত্ববোধ। তারপর দ্বিতীয়টা কি বলছে? বেদের দ্বারা পুরুষার্থ চতুষ্টয়ের জ্ঞান লাভ হয়। প্রথমে অস্তিত্ববোধ হলো, তুমি জানলে যে এটা বেদের অস্তিত্ববোধ হলো। এবার পুরুষার্থ চতুষ্টয়ের জ্ঞান লাভ হয়, মানে তুমি প্রথমে পুরুষার্থ চতুষ্টয় জানলে, ধর্ম কি, অর্থ কি, কাম কি, মোক্ষ কি, এগুলোর বিষয় জানলে। এবার এই পুরুষার্থ চতুষ্টয়ের জ্ঞান লাভ হয় কার দ্বারা? বেদের দ্বারা। প্রথম বেদের দ্বারা পুরুষার্থ চতুষ্টয়ের অস্তিত্ববোধ হয়, দ্বিতীয় নাম্বারে হচ্ছে জ্ঞান লাভ হয়, তারপর পুরুষার্থ চতুষ্টয়ের প্রাপ্তি ঘটে। কিসের দ্বারা? এই বেদ গ্রন্থ পঠনের দ্বারা। তারপর কি হয়? এই যে পুরুষার্থ চতুষ্টয় নিয়ে বিবেচনা করা হয়েছে। ঠিক আছে? এই বেদে পুরুষার্থ চতুষ্টয় বিষয়ে বিবেচনা করা হয়েছে। বেদ যদি তুমি অধ্যয়ন করো তাহলে কি হবে? এক হচ্ছে চতুষ্টয়ের অস্তিত্ব বোধ হবে, এই চতুষ্টয়ের জ্ঞান লাভ হবে, চতুষ্টয়ের প্রাপ্তি ঘটবে, আর এই গ্রন্থে চতুষ্টয়ের বিবেচনা করা হয়েছে। ঠিক আছে? এবার কিন্তু আমাদের একজন বিখ্যাত ভাষ্যকার, বেদের বিখ্যাত ভাষ্যকারকে আচার্য সায়ন। আচার্য সায়ন তিনি কি বলেছেন? তিনি বলেছেন, বেদ সম্বন্ধে একটি সংজ্ঞা দিয়েছেন, ইষ্ট প্রাপ্তে অনিষ্ট পরিহারায়র অলৌকিকম উপায়ম ইয়া গ্রন্থ বেদয়তি সা বেদাহ। মানে বলছে এখানে তো হবে না, এখানে হবে ইয়। ঠিক আছে? মানে ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারায়
অলৌকিকম উপায়ম ইয়ো গ্রন্থ বেদয়তি সা বেদঃ। তাহলে কি হয়ে গেল? ইষ্ট প্রাপ্তি মানে ভালো কিছুর লাভ, এবং অনিষ্ট পরিহার মানে খারাপ কিছু ত্যাগ। পরিহার মানে কি? খারাপ ত্যাগ। আর অনিষ্ট মানে খারাপ কিছু, যেটা ইষ্ট সাধন করে না, যেটা খারাপ পৌঁছায়, সেটা ত্যাগ। ত্যাগ করার যে অলৌকিকম উপায়, যে অলৌকিক উপায়, যে গ্রন্থ বেদয়তি মানে যে গ্রন্থ বলে, তাকে বেদ বলে। তার মানে সোজা কথায় অর্থ হচ্ছে ইষ্ট প্রাপ্তির জন্য এবং অনিষ্ট নিবারণের জন্য অলৌকিক উপায় যে গ্রন্থ বলে থাকে তাকে বেদ বলে। তাহলে বোঝা গেছে এটা বেদ কাকে বলে। ইষ্ট প্রাপ্তির এবং অনিষ্ট নিবারণের অলৌকিক উপায়, কোন উপায়? অলৌকিক উপায় বলে, লৌকিক উপায় না। লৌকিক আর অলৌকিকের মধ্যে বোঝো তো? লৌকিক হচ্ছে আমরা যে কাজের দ্বারা কোনো, ধরো আমার সমস্যা হয়েছে, সেটা আমরা সমাধান করলাম, সেটা হচ্ছে লৌকিক উপায়। আর অলৌকিক উপায়টা কি? লৌকিক ছাড়া যে উপায়টি আছে সেই উপায়টা হচ্ছে অলৌকিক উপায়, মানে আমাদের দ্বারা নয়, যেটা আমরা সচরাচর দেখি যে উপায়ের দ্বারা কোনো একটা সমাধান হয়, সেই সমাধান নয়, সেইভাবে সমাধান নয়, অলৌকিক উপায়ে সমাধান। ঠিক আছে? সেখানে কোথায় করা হয়? বেদে করা হয়। ঠিক আছে? এবার আসে, তাহলে আসি এবার বেদ। বেদের অপর নাম তোমরা কি জানো? বেদের অপর নাম কি? বেদের অপর নাম হলো শ্রুতি। এবার শ্রুতি কেন বলে? আমরা তো বলে দিলাম বেদের অপর নাম শ্রুতি, কিন্তু শ্রুতি কেন বলবে সেটা কি বলতে পারবে? শ্রুতি কেন বলবে? হ্যাঁ, তোমরা এইটুকু জানো যে শুনে শুনে মনে রাখতে হয়। কারা শুনে শুনে মনে রাখতেন? গুরু শিষ্য পরম্পরায় শ্রবণের দ্বারা সুরক্ষিত রাখা হতো বলে বা স্মরণে রাখতে হতো বলে একে শ্রুতি বলা হয়। আচ্ছা, এখানে একটা কথা এসছে, গুরু শিষ্য পরম্পরায় শ্রবণের দ্বারা সুরক্ষিত। ঠিক আছে, সুরক্ষিত কেন? সুরক্ষিত এই জন্য, না তখন কোনো বইয়ে লেখা ছিল বেদ, না তোমার কোনো কিছু পাবলিশারে পাবলিশড ছিল, না তালপাতাতে তখন লেখা ছিল, না কোনো কিছুতে ছিল। সেটা কেবলমাত্র শ্রবণের দ্বারাই মনে রাখতে হতো, সেটা কেবলমাত্র শ্রবণের দ্বারা সুরক্ষিত রাখা হতো বলে একে বলা হতো শ্রুতি। তার মানে কি? শুনে শুনে মনে রাখা হতো বলে শ্রুতি। শ্রুতি যদি এটা শুনে শুনে মনে না রাখতো, তাহলে তো জ্ঞানটা দুইজন তিনজনের পরে জ্ঞানটা লুপ্ত হয়ে যেত। তাই জন্য সুরক্ষিত রাখার জন্য এই গুরু শিষ্য পরম্পরায় চলে আসতো। ঠিক আছে, বোঝা গেছে? তারপরে শুধুমাত্র বেদের অপর নাম শ্রুতি নয়, আরও কতগুলো নাম আছে। সেই নাম শ্রুতি ছাড়াও আরও বেদ অর্থে আরও কতগুলো শব্দ প্রযুক্ত হতো। কি কি? নিগম, আগম, ত্রয়ী, ছন্দ, আমনায় ও সাধ্যায়। তাহলে কি কি বলা হয়েছে? নিগম, আগম, ত্রয়ী, ছন্দ, আমনায় ও সাধ্যায়। এবার ত্রয়ী কাকে বলে? তোমাদের হালকা হয়তো ধারণা আছে। ত্রয়ী বলতে আমরা বুঝি বেদের তিনটি। আগে বলো তো দেখি, বেদ কত প্রকারের? বেদ 4 প্রকারের। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কিন্তু ত্রয়ী বলতে আমরা কোন এই চারটি বেদের মধ্যে কোন বেদগুলোকে বুঝবো? এই বেদত্রয়ী বলতে আমরা বুঝবো ঋগ, যজু এবং সামবেদকে। বোঝা গেছে? তাহলে ঋগ, সাম এবং যজুর্বেদকে আমরা ত্রয়ী বলি, অথর্ববেদকে আমরা ধরি না। ঠিক আছে? এবার বেদ বেদ আমি কিছুক্ষণ আগে বলছিলাম, বেদ কিছুক্ষণ আগে তোমাদের কি বলেছি? কিছুক্ষণ আগে তোমাদের বলেছি আর্ষ দৃষ্টির দ্বারা জ্ঞান লাভ করেছিলেন ঋষিগণ। ঋষিগণ কিন্তু লেখেননি, ঋষিগণ বেদটা লেখেননি, ঋষিগণ আর্ষ দৃষ্টির দ্বারা লাভ করেছিলেন জ্ঞান। আরে আর্ষ দৃষ্টির দ্বারা লাভ করেছিলেন মানে কেউ না কেউ প্রদান করেছেন। এবার কোথায় থেকে প্রদান হয়েছে সেই জন্য বলা হয়েছে বেদকে বলা হয় অপৌরুষেয়। তাহলে বেদের যে বাক্য আছে, মানে বেদের যে সেন্টেন্স আছে, সেগুলোকে বলা হয় অপৌরুষেয়। কেন বলা হয়? বেদ হলো ঈশ্বরীয় জ্ঞান। বেদ কি জ্ঞান? ঈশ্বরীয় জ্ঞান। অপৌরুষেয় মানে কোনো কবির দ্বারা, কোনো লেখকের দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা রচিত হয়নি। এটা হচ্ছে ঈশ্বরীয় জ্ঞান। ঠিক আছে? এটি কোনো ব্যক্তিবিশেষের রচনা নয়। ঋষি হলো কেবলমাত্র মন্ত্রদ্রষ্টা, মানে ঋষিকে কোনো ঈশ্বরীয় শক্তি তাকে জ্ঞান দিয়েছিলেন, সেই মন্ত্রগুলি হলো বেদের মন্ত্র। তাহলে বেদের পার্টিকুলার কেউ রচনা করেননি, বেদের মন্ত্রগুলো ঋষিমুনিরা এটা লাভ করেছিলেন। কোনো ঈশ্বরীয় ব্যক্তি, ঈশ্বরীয় কোনো শক্তি এসে তাদেরকে জ্ঞান দিয়েছিলেন। তাই জন্য বেদকে অপুরুষীয় বলা হয়। বোঝা গেছে? এবার আমরা আসবো, বেদ তো জানলাম, বেদ অপুরুষীয়, সব কিছু জানলাম। বেদের মাহাত্ম্যটা কি? যে কোনো জিনিসের মাহাত্ম্য গুরুত্ব না জানলে সেটা আমাদের
মানে কোনো কাজে আসবে কি? ধরো কোনো কিছুর গুরুত্ব নেই, কোনো কিছুর লাভ নেই, শুধু শুধু আমরা পড়বো কেন? তাই জন্য আমরা জানবো বেদের মাহাত্ম্য। বেদের মাহাত্ম্য, বেদের ধার্মিক মাহাত্ম্য কি? ধার্মিক মাহাত্ম্য হলো, ধার্মিক মাহাত্ম্য বলতে গিয়ে মনু সংহিতাতে কি বলেছেন? সর্বজ্ঞানময় বলেছেন। কাকে? বেদকে বলেছেন। তাই তিনি বলেছেন বেদ অখিল ধর্মমূলম। বেদ হচ্ছে অখিল ধর্মমূলম। বেদ, অখিল মানে সম্পূর্ণ, অখিল, অখিল, নিখিল, এগুলো কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ, ঠিক আছে, বা সমস্ত, সম্পূর্ণ বা সমস্ত। ধর্মমূলম মানে সমস্ত ধর্মের মূল হচ্ছে বেদ, ঠিক আছে। মহর্ষি পতঞ্জলি সহিত পণ্ডিতগণ বেদোধ্যায়ন মানে বেদ পাঠ ব্রাহ্মণের অনিবার্য কর্তব্য। তাহলে মহর্ষি পতঞ্জলি সহ আরও পণ্ডিতগণ কি বলেছেন? বেদ হচ্ছে ব্রাহ্মণের অনিবার্য কর্তব্য এবং তা নিঃস্বার্থভাবে অধ্যয়ন করা উচিত। নিঃস্বার্থ কথার অর্থ কি? তার মনে কোনো কামনা থাকবে না, কারো ইচ্ছা থাকবে না। ধরো আমার কোনো কিছু লাভ, কোনো কিছু প্রয়োজন আছে, তার জন্য আমি বেদ পাঠ করছি, সেইভাবে করলে হবে না, সেখানে নিঃস্বার্থ করতে হয়, মানে সেখানে কোনো স্বার্থ থাকবে না, ঠিক আছে। এবার আসছি শাস্ত্রীয় মহত্ত্ব। শাস্ত্রীয় মহত্ত্বে কী বলেছে? বেদ হলো সর্বজ্ঞানময়। বেদ কি? সর্বজ্ঞানময়। বেদে কি আছে? দার্শনিক সিদ্ধান্ত আছে, রাজনৈতিক বিষয় বর্ণিত আছে, সমাজশাস্ত্র বর্ণিত আছে, আধ্যাত্ম বর্ণিত আছে, মনোবিজ্ঞান বিষয়ে বলা আছে, আয়ুর্বেদ সম্বন্ধে বলা আছে, গণিত, খগোলশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, রসায়ন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বনস্পতি শাস্ত্র, জন্তুবিজ্ঞান, টেকনোলজি, বৃষ্টিবিজ্ঞান, এই যে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সম্বন্ধে, সব কিছু সম্বন্ধে, বিভিন্ন কলা, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে। কোথায়? এই বেদে, ঠিক আছে। তাহলে বেদের মহত্ত্ব বুঝতে পারছো কত মহত্ত্ব আছে? সমস্ত তৎকালীন বিজ্ঞান, টেকনোলজি, সমাজশাস্ত্র, মনোবিজ্ঞান, রাজনীতিশাস্ত্র, কামশাস্ত্র, সমস্ত কিছু আলোচনা হয়েছে এই বেদে। তার মানে বেদের মহত্ত্ব ছিল, ঠিক আছে। এছাড়াও বেদের বিভিন্ন মহত্ত্ব আছে, সমস্ত মহত্ত্বগুলো আলোচনা করার কোনো দরকার নেই, জাস্ট তোমরা একটু জেনে নাও, এত ডিপলি জানার কোনো প্রয়োজন নেই। সামাজিক মহত্ত্বও আছে, আর্থিক মহত্ত্ব আছে, রাজনৈতিক মহত্ত্ব আছে, ঐতিহাসিক, বৈজ্ঞানিক, সাহিত্যিক, এসব সমস্ত ভাষা বৈজ্ঞানিক এবং বৈজ্ঞানিক মহত্ত্ব আছে, ঠিক আছে। তাহলে তাহলে বেদের মহত্ত্ব, গুরুত্ব দেখেছো কত মহত্ত্ব গুরুত্ব আছে? এই হলো তোমাদের বেদের গুরুত্ব বা মহত্ত্ব। এবার বেদের সাহিত্যিক বিভাজন সম্বন্ধে দেখব। আমরা কিছুক্ষণ আগে বলেছি বৈদিক সাহিত্য বলতে কি বুঝি? বৈদিক সাহিত্য বলতে আমরা বুঝি বেদের সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ আর বেদাঙ্গ, ঠিক আছে। আর বেদকে বিভাজন হয়েছেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। তাই জন্য ওনাকে বেদব্যাস বলা হয়। ব্যাস মানে ভাঙা, বেদ ব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস হচ্ছেন ইনি কি করেছিলেন? বৈদিক সাহিত্যকে বিভাজন করেছেন, মানে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এইভাবে ভাগ করেছিলেন, ঠিক আছে। এবার হচ্ছে এই চার বেদ অনুসারে ঋত্বিক আছেন, ঋত্বিক আর আচার্য, ঠিক আছে। এরপর পরে তোমরা পড়বে আচার্য সম্বন্ধে। ঋত্বিক কি? ঋত্বিক হলেন সেই ব্যক্তি যিনি যজ্ঞানুষ্ঠান সম্পাদন করতেন। কোন? ঋগ্বেদের জন্য একজন যজ্ঞানুষ্ঠান সম্পাদন করতেন, সামবেদের একজন, অথর্ববেদের একজন, মানে হেড, তিনি হচ্ছেন হেডের দায়িত্ব, ঋগ্বেদের প্রধান। যেমন একটা স্কুলে প্রধান শিক্ষক হয় তোমরা জানো, ঠিক তেমনি ঋগ্বেদের একজন প্রধান ব্যক্তি থাকতেন, প্রধান ঋত্বিক থাকতেন। প্রধান ব্যক্তি হচ্ছে তিনি, তাকেই বলা হয় ঋত্বিক, ঠিক আছে। ঋগ্বেদের প্রধান ঋত্বিককে হোতা, তারপরে যজুর্বেদের প্রধান ঋত্বিককে অধ্বর্যু, আর হচ্ছে সামবেদের উদ্গাতা, আর অথর্ববেদের হচ্ছেন ব্রহ্মা, ঠিক আছে। তাহলে এবার বোঝা গেছে চার বেদ অনুসারে চারজন ঋত্বিক ছিলেন। ঋত্বিক মানে হচ্ছে সেই বেদের হেড, প্রধান। ঋগ্বেদের কে ছিলেন? হোতা ছিলেন, অধ্বর্যু ছিলেন যজুর্বেদের, উদ্গাতা ছিলেন সামবেদের, ব্রহ্মা ছিলেন অথর্ববেদের, ঠিক আছে। এবার হচ্ছে বেদাঙ্গ। তোমাদেরকে বলছিলাম বৈদিক সাহিত্যে কি কি অংশ থাকে? বেদের সংহিতা থাকে, ব্রাহ্মণ ভাগ, আরণ্যক গ্রন্থ, উপনিষদ, আর হচ্ছে বেদাঙ্গ। এই বেদাঙ্গটা কি? বেদাঙ্গটা হলো সেটাই যে সাহায্য করে, কিসে সাহায্য করে? বেদ বুঝতে, বেদের বিষয়ে জানতে, বেদের জ্ঞানটাকে সহজে আমাদের সামনে তুলে ধরে নিয়ে আসে, সেটাই হচ্ছে বেদাঙ্গের কাজ। বেদাঙ্গের কাজটা হলো বেদকে বোঝা। বলছে বেদের জ্ঞানের জন্য যে সহায়ক গ্রন্থগুলি সহায়তা আবশ্যক হয় সেগুলোকে বলা হয় বেদাঙ্গ। বেদাঙ্গ কয়টি? বেদাঙ্গ হচ্ছে 6টি,
কী কী? শিক্ষা, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প। ঠিক আছে, তাহলে বেদাঙ্গ কয়টি? বেদাঙ্গ হচ্ছে 6টি। কী কী? শিক্ষা, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প। এটা তোমাদের পরবর্তী সিলেবাসে আছে, সেমিস্টার 2-এ আছে, তখন তোমরা বেদাঙ্গ সম্বন্ধে ডিটেলস পড়বে। ঠিক আছে, এবার আমরা বলছিলাম না বেদ শুনে শুনে গুরু শিষ্য পরম্পরায় মনে রাখতে হতো বা সুরক্ষিত রাখতো। এই যে শুনে শুনে বেদ উচ্চারণের কতগুলো নিয়ম ছিল বা বেদ পাঠের কতগুলো নিয়ম ছিল, যাতে সহজে সংরক্ষিত থাকে। এই সংরক্ষণের উপায়গুলো কি কি ছিল? সংহিতা পাঠ, পদপাঠ, ক্রমপাঠ, অষ্টবিকৃতি পাঠ। এই অষ্টবিকৃতির মধ্যে আবার ভাগ আছে কি কি? জটা, মালা। অষ্টবিকৃতি মানে 8টা বিকৃতি। এই 8টা বিকৃতি কি কি? জটা, মালা, শিখা, রেখা, ধ্বজ, দণ্ড, রথ, ঘন। এই 8টা পাঠকে বলা হয় অষ্টবিকৃতি পাঠ। এই 8টা পাঠের মাধ্যমেই তখন এই 8টা পাঠ প্লাস সংহিতা পাঠ, পদপাঠ, ক্রমপাঠ, এগুলোর মাধ্যমেই বেদ পাঠ করা হতো, যাতে যাতে কি বেদ শুনে শুনে মনে থাকতো অনেক দিন আর সংরক্ষণ করা হতো। তখন তো কোনো পেন, খাতা, পেন এসব কিছু ছিল না, সেই জন্য কোনো পাবলিকেশান ছিল না, কোনো বই ছিল না, কেবলমাত্র মানুষ উপস্থিত ছিল, মানুষ মানুষকেই ট্রান্সফার করতো শিক্ষা। ঠিক আছে, যেমন গুরু তোমাদেরকে পড়ালো, সেটা তোমাদের মনে রাখতে হলো, তোমরা যখন আবার গুরু হবে আবার তোমাদের শিষ্যদের তোমরা পড়াবে। এইভাবেই ঘুরতে থাকতো বেদে। ঠিক আছে, এখনকার মতো না কোনো পাবলিকেশান ছিল, না কোনো কিছু ইন্টারনেট ছিল, না কোনো কিছু ছিল না, এমনকি খাতা পেনও ছিল না। ঠিক আছে, সেই জন্য কেবলমাত্র শুনে শুনে মনে রাখতে হতো। সেই শুনে শুনে মনে রাখা তো বেশি দিন যায় না, তাই জন্য সংরক্ষণ করতে গেলে কতগুলো পাঠের দরকার, বারবার পাঠ করতে হয়। সেগুলো হচ্ছে সংহিতা পাঠ, পদপাঠ, ক্রমপাঠ। ঠিক আছে, এই পাঠগুলো বিভিন্ন ধরনের পাঠ। দেখা যাচ্ছে এক একটা পাঠে মনে করো জটা পাঠে কী হতো, এক একটা শব্দ 3বার 4বার বলা। ঠিক আছে, এইভাবেও করা হতো, প্রত্যেকটা পাঠের আলাদা আলাদা নিয়ম ছিল। এ হচ্ছে বেদ সংরক্ষণের উপায়। এবার আমরা আসব বেদগুলির উপবেদ, মানে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এগুলো তো এক একটা বেদ, এদের আবার উপবেদ আছে। কি কি? ঋগ্বেদের আয়ুর্বেদ। ঋগ্বেদের উপবেদের নাম কি? আয়ুর্বেদ। ঠিক আছে, যজুর্বেদের উপবেদের নাম কি? যজুর্বেদের উপবেদের নাম হচ্ছে ধনুর্বেদ। সামবেদের গন্ধর্ববেদ, অথর্ববেদের সর্পবেদ, পিশাচবেদ, অসুরবেদ, ইতিহাস, পুরাণ, স্থাপত্য, আরও আছে ইত্যাদি। ঠিক আছে, যদি তোমাদের পরীক্ষায় আসে, আচ্ছা বলো তো দেখি ঋগ্বেদের উপবেদের নাম বলো, তখন তোমরা কি লিখে দেবে? আয়ুর্বেদ লিখে দেবে। ঠিক আছে, এইভাবে। তারপরে ঋগ্বেদ এবং আচার্য, মানে প্রত্যেকটা বেদের আচার্য আছে। প্রত্যেকটা বেদের কি হয়েছে? আচার্য আছে। ঠিক আছে, প্রত্যেকটা বেদের আচার্য আছে। আমরা এতক্ষণ কি পড়েছিলাম? ঋত্বিক, মানে প্রত্যেকটা বেদের এক একজন হেড, যেমন ঋগ্বেদের হোতা, সামবেদের উদ্গাতা, যজুর্বেদের অধ্বর্যু, আর অথর্ববেদের ব্রহ্মা। ওনারা হচ্ছেন ওই বেদের হেড, মানে কর্ম অনুষ্ঠানের ক্ষেত্রে হেড, মানে যজ্ঞ করবেন, কোনো অনুষ্ঠান পালন করবেন, সেই ক্ষেত্রে হেড। কিন্তু বেদের আচার্য ইনি হচ্ছেন ঋগ্বেদের অধ্যয়ন এবং অধ্যাপনা করতেন। ঠিক আছে, মানে শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দান করতেন। ঠিক আছে, তাদেরকে বলা হয় আচার্য। ঋগ্বেদের কে ছিলেন? পৈল। সামবেদের জৈমিনী, যজুর্বেদের ভূষাম্পায়ন, অথর্ববেদের সুমন্ত। তাহলে দুটো পার্থক্য হয়েছে, ওটা ছিল ঋত্বিক আর ওটা ছিল ঋত্বিক, এটা হচ্ছে ওটা ছিল ঋত্বিক, এটা হলো আচার্য। ঠিক আছে, এবার দেবতা, প্রত্যেকটা বেদের একজন আলাদা আলাদা দেবতা, প্রধান দেবতা অনেক দেবতার বর্ণনা সেখানে করা হয়েছে, অনেক দেবতার সেখানে স্তুতি করা হয়েছে। এখানে প্রধান প্রধান দেবতা আছেন। কি কি? ঋগ্বেদের ক্ষেত্রে অগ্নি দেবতা, সামবেদের আদিত্য দেবতা, যজুর্বেদের বায়ু দেবতা, অথর্ববেদের সোম দেবতা। তার মানে কি? দেবতা অনেক আছে। ঋগ্বেদে অগ্নি দেবতা বাদে আরও অনেক দেবতার বর্ণনা আছে, সামবেদে আদিত্য বাদে অনেক দেবতার বর্ণনা আছে, যজুর্বেদে বায়ু দেবতা বাদ দিয়ে অনেক দেবতার বর্ণনা আছে, অথর্ববেদে সোম দেবতা বাদ দিয়ে অনেক দেবতার বর্ণনা আছে। কিন্তু এখানে মূলত প্রধানভাবে অগ্নি দেবতার স্তুতি করা হয়েছে, সামবেদে আদিত্য দেবতার, যজুর্বেদে বায়ু দেবতার, অথর্ববেদে সোম দেবতার স্তুতি করা হয়েছে। আর বেদের সর্বোপরি প্রমুখ দেবতা হচ্ছেন ইন্দ্র। ইন্দ্র হচ্ছেন হেড। ঠিক আছে, হেডমাস্টার। বেদের প্রমুখ দেবতা হলেন ইন্দ্র। এবার বেদের রচনাকাল। আচ্ছা, বেদ তো হলো, এবার বেদের রচনাকাল কবে? বেদের রচনাকাল সম্বন্ধে বিভিন্ন
বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতামত আছে, সেখানে মতামতগুলো আমরা দেখে নিই। ম্যাক্স মুলার বলেছেন খ্রিস্টপূর্ব 1200, ওয়েবার বলেছেন খ্রিস্টপূর্ব 1200 থেকে খ্রিস্টপূর্ব 1500, এই জ্যাকবি বলেছেন খ্রিস্টপূর্ব 4000 থেকে খ্রিস্টপূর্ব 1500, বাল গঙ্গাধর বলেছেন খ্রিস্টপূর্ব 6000 থেকে খ্রিস্টপূর্ব 4000। ঠিক আছে, এবার ইনি বালগঙ্গাধর তিলক জ্যোতিষ গণনা করে বলেছেন যে খ্রিস্টপূর্ব 6000 থেকে খ্রিস্টপূর্ব 4000। এগুলো তো বিভিন্ন বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতামত দেওয়া হয়েছে। আমরা নিজেদের সুবিধা অনুযায়ী বা ব্যবহারিক দৃষ্টিতে কী লিখব, আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 থেকে খ্রিস্টপূর্ব 1000 পর্যন্ত। ঠিক আছে, তাহলে বেদের রচনাকাল কি হয়েছে? বেদের, তোমাদের যদি পরীক্ষার খাতায় বেদের রচনাকাল আসে তাহলে তোমরা কি লিখবে? লিখবে আনুমানিক দৃষ্টিতে, মানে আমাদের সুবিধা এবং ব্যবহারিক দৃষ্টিতে আনুমানিকভাবে খ্রিস্টপূর্ব 4000 থেকে খ্রিস্টপূর্ব 1000 পর্যন্ত। এটা হচ্ছে বেদের সময়কাল। এবার তোমরা যদি রেফারেন্স হিসাবে লিখতে পারো সেই ক্ষেত্রে এগুলো লিখতে পারো। ম্যাক্স মুলার বলেছেন খ্রিস্টপূর্ব 1200, ওয়েবার বলেছেন খ্রিস্টপূর্ব 1200 থেকে 1500, সরি এটা উল্টে হবে, খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 1200। জ্যাকবি বলেছেন খ্রিস্টপূর্ব 4000 থেকে খ্রিস্টপূর্ব 1500, বাল গঙ্গাধর তিলক বলেছেন খ্রিস্টপূর্ব 6000 থেকে 4000। ঠিক আছে, এবার বেদের, আমি বলছিলাম না বেদের ভাষ্যকার আচার্য সায়ন ইষ্টপ্রাপ্তি অনিষ্ট পরিহারায়োর, ওই যে শ্লোকটা বলছিলাম, বেদের সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে, বেদ বিষয়ে কী কী বর্ণিত আছে সেই বিষয়ে বলেছেন। ভাষ্যকার, তিনি হলেন একজন ভাষ্যকার। এছাড়া আর কী কী ভাষ্যকার, কারা কারা ছিলেন ভাষ্যকার? আচার্য সায়ন ছিলেন, স্কন্দস্বামী ছিলেন, মাধব ছিলেন, এছাড়া উবট, বেঙ্কট, আরও প্রমুখ অনেক ব্যক্তি আছেন। তারা বেদের ভাষ্যকার মানে কি? বেদের ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, সহজ ভাষায় তারা বেদের ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যা করাটাকে বলা হয় ভাষ্য। ঠিক আছে, এই আচার্য সায়ন, স্কন্দস্বামী, মাধব, বেঙ্কট মাধব, উবটাচার্য, এরা হলেন বেদের ভাষ্যকার। ঠিক আছে, এই হলো তোমাদের বেদের অংশবিশেষ। এবার একবার তোমাদের রিক্যাপ করে দিই, তাহলে তো বেদের রচনাকাল কবে তোমরা সহজ হিসাবে বলবে এ জ্যাকবি, তারপরে হচ্ছে বাল গঙ্গাধর তিলক, এদের নাম না বলে তোমরা বলবে আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 থেকে খ্রিস্টপূর্ব 1000 শতক পর্যন্ত। ঠিক আছে, বেদের বিভাজন কে করেছেন? বেদের বিভাজন করেছেন হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। তাহলে বেদ ক প্রকার? বেদ 4 প্রকার। কী কী বেদ? 4 প্রকার। কী কী? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এবার বেদের যদি বলে বেদের উপবেদগুলো কী কী? বেদের উপবেদ সম্বন্ধে তোমাদের যদি জিজ্ঞেস করে বেদের উপবেদগুলো কী কী, বলবে ঋগ্বেদের আয়ুর্বেদ, যজুর্বেদের ধনুর্বেদ, সামবেদের গন্ধর্ববেদ, অথর্ববেদের সর্ববেদ, পিশাচবেদ ইত্যাদি ইত্যাদি। আর বেদের আচার্য কে কে ছিলেন? ঋগ্বেদের ছিলেন পৈল, সামবেদের ছিল জৈমিনী, যজুর্বেদের ছিল বৈশাম্পায়ন, অথর্ববেদের ছিলেন হচ্ছেন সুমন্ত। এবার দেবতা, বেদের বিভিন্ন মেন দেবতা হচ্ছেন ইন্দ্র, এছাড়া প্রত্যেকটা বেদের একজন প্রধান দেবতা আছেন। ঋগ্বেদের কি? অগ্নি দেবতা। ঋগ্বেদের হলেন অগ্নি দেবতা। ঠিক আছে, সামবেদের আদিত্য, যজুর্বেদের বায়ু, অথর্ববেদের সোম। এবার ঋগ্বেদের যদি তোমাদের বলে কয়েকজন ভাষ্যকারের নাম লেখো, তখন লিখে দেবে আচার্য সায়ন, স্কন্দস্বামী, মাধব প্রভৃতি। ঠিক আছে, প্রমুখ ব্যক্তি ছিলেন বেদের ভাষ্যকার। এবার বেদাঙ্গ বলতে তোমাদের যদিও এবার আসবে না, পরের সেমিস্টার আসবে, তবুও তোমরা জেনে নেবে, এটা হালকা করে জেনে নেবে। বেদাঙ্গ 6 প্রকার। বেদাঙ্গ হচ্ছে 6টি। কী কী? শিক্ষা, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প। ঠিক আছে, তাহলে কয় প্রকার? 6 প্রকার। এই হচ্ছে তোমাদের বিষয়। আর এই জিনিসটা জেনে নেবে, এই মনু কি বলেছেন, বেদ অখিল ধর্মমূলম, আর হচ্ছে মেন লাইন হচ্ছে এটাই, ইষ্টপ্রাপ্তি অনিষ্ট পরিহারায়র অলৌকিকমুপায়ম ইয়ো গ্রন্থ বেদয়তি সবেদয়। কে বলেছেন? সায়ন বলেছেন। আর বেদের অপর নাম কি? শ্রুতি। এটা মেনলি পড়ে নেবে। আর বেদের এছাড়া অপর নামগুলো কি আছে মেন মনে রাখবে। ত্রয়ী, কিছু মনে না থাকুক, ত্রয়ী আর শ্রুতি এই দুটো মনে রাখবে। ঠিক আছে, আর বেদকে কি বলা হয়? অপৌরুষেয় বলা হয়। ঠিক আছে, এইটুকুই। তাহলে অসংখ্য ধন্যবাদ শোনার জন্য। আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে, তোমাদের সঙ্গে যারা পড়ছে তাদের হেল্প হবে। এছাড়া এরকম ভিডিও আরও আসবে, তোমরা দেখতে থাকো, তোমরা ভালো করে ক্লাস করো। ঠিক আছে, মনোযোগ দিয়ে। অসংখ্য ধন্যবাদ।